আসসালামু আলাইকুম, স্বাগত সবাইকে। আশা করি মহান আল্লাহ পাকের অশেষ অশেষ রহমতে আমার প্রাণপ্রিয় ভাই বোনেরা অনেক ভালো আছেন। 50তম বিসিএসকে টার্গেট করে যে এনএচএ কম্বাইন্ড জব প্রিপারেশন ব্যাচ 3 শুরু হচ্ছে, তার প্রথম দিক নির্দেশনামূলক ভিডিওতে প্রথম ওএমআর বেসড পরীক্ষার জন্য কোন অংশ কতটুকু পড়তে হবে সেই বিষয় নিয়ে মূলত কথা বলতে চাচ্ছি। তো চলুন এই বিষয় নিয়ে কথা বলি। তো বেসিক্যালি আপনারা সবাই দেখতে পাচ্ছেন সামনে যে আমার সামনে একটা স্টাডি প্ল্যান কিন্তু আছে। এখন বিষয়টা হচ্ছে যে আমি মূলত আজকে যে ব্যাচটি পরিচালিত হচ্ছে সেটি মূলত এনএচএ কম্বাইন্ড জব প্রিপারেশন ব্যাচ 3। এই যে এখানে লেখাই আছে এনএচএ কম্বাইন্ড জব প্রিপারেশন ব্যাচ 3, এবং এই ব্যাচেরই কিন্তু কার্যক্রম আজকে রাত থেকে শুরু হচ্ছে, অর্থাৎ ভাই বোনেরা 14 তারিখ থেকে পড়াশোনা করতে পারবেন। এখন প্রশ্ন হচ্ছে আসলে মোটা দাগে রুটিনটা হচ্ছে এটা। এই যে দেখেন ব্যাচ 3 এর যে রুটিনটা সেটা হচ্ছে প্রিলি প্লাস রিটেন। যদিও এখন যে সময়, এই সময় আসলে রিটেন হয়তো অনেক ভাই বোন পড়তে যাবেন না, কিন্তু তবুও রিটেন পিডিএফগুলো তাদের দিয়ে দেওয়া হবে। এতে করে ভাই বোনরা দেখা গেলো যে কেউ কেউ চাইলে পড়তেও পারে এখন, অথবা তিনি সেভ করে রাখতে পারেন, কিংবা ব্যাচে তো ওগুলো থেকেই যাবে, তিনি প্রিলি টিকার পর ইনশাল্লাহ রিটেনে সেই বিষয়গুলো করতে পারেন। অথবা যারা টিকবেনও না তারাও কিন্তু দেখবেন যে ওই রিটেন গুলো দিয়েই মোটামুটিভাবে পড়াশোনা শুরু করতে পারেন। আচ্ছা, যেটাই হোক না কেন, এটা হচ্ছে আমার এই ব্যাচ 3 এর রুটিন, এবং দেখতেই পাচ্ছেন বিশাল রুটিন। হ্যাঁ, বিশাল রুটিন, এবং এই রুটিনটা কিন্তু ব্যাচ 1-2 এ পরিচালনা করা হয়েছে। হ্যাঁ, তো পরিচালনা করা হয়েছে বা হচ্ছে। এখন ব্যাচ 3 এর ক্ষেত্রে আমি এই সেম রুটিনটা অনুসরণ করতে চাই। এখন প্রশ্ন হচ্ছে আমাদের তো সময় কম, 47 দিন পর আমাদের পরীক্ষা। তো এই 47 দিনে এই টোটাল রুটিনটাকে আমি কিভাবে শেষ করব, যেটা আপনাদের আমি দিয়েছি। দেখেন এই টোটাল রুটিনকে কিভাবে শেষ করব, একটা বিশেষ স্টাডি প্ল্যানের মাধ্যমে। এখানে আমি কিন্তু ডেটগুলো লিখিনি, ঠিক আছে? একটা বিশেষ স্টাডি প্ল্যানের মাধ্যমে শেষ করতে চাচ্ছি। সেই বিশেষ স্টাডি প্ল্যান হচ্ছে এটা, ঠিক আছে? এখানে দেখবেন আমি যদি সিলেবাসটাকে দেখি, আমাদের যে প্রথম ওএমআর বেসড এক্সাম, আমি এই ব্যাচ 3 প্রথম ওএমআর বেসড এক্সাম কিন্তু 16 তারিখ রাতে, ঠিক আছে? কত তারিখ রাতে? 16 তারিখ রাতে। দেখেন এখানে কিন্তু দেওয়া আছে এই যে 14, 15, 16, এই 16 তারিখে এই যে ওএমআর পরীক্ষা 1-2, দ্যাট মিনস 16 তারিখে আমাদের দুইটা ওএমআর বেসড পরীক্ষা অনুষ্ঠিত হবে, ঠিক আছে? দুইটাই আপনার বৃত্ত ভরাটের মাধ্যমে, ওএমআর বৃত্ত ভরাটের মাধ্যমে, যেটা আমার ব্যাচের সিস্টেম, সেইভাবে আপনাদের দিতে হবে। এটা মূলত সিক্রেট গ্রুপে পরীক্ষাটা হবে, এবং সিক্রেট গ্রুপে ইতোমধ্যে যারা যারা ভর্তি হয়েছেন তাদের কিন্তু যুক্ত করে দেওয়া হয়েছে। তো সেখানে আপনাদের ইনস্ট্রাকশন দিয়ে দেওয়া হবে কিভাবে পরীক্ষাটা দিবেন। বেসিক্যালি সেখানে প্রিন্টেড কোশ্চেন দিয়ে দেওয়া হবে, আপনারা ওএমআর বৃত্ত ভরাটের মাধ্যমে সে ওএমআর এর পিক তুলে আপনারা ওইখানে জমা দিবেন, তাহলে কিন্তু মোটামুটিভাবে পরীক্ষা দেওয়া সম্পন্ন হবে, পরবর্তীতে রেজাল্ট দেওয়া হবে, পরবর্তী এটা এই ব্যাপারটা বুঝতে পারবেন। এখন প্রশ্ন হচ্ছে যেহেতু 16 তারিখ পরীক্ষা, 16 তারিখে যেহেতু দুইটা ওএমআর বেসড এক্সাম হবে, তো এই 3 দিন আমরা কিভাবে পড়াশোনা করব বা কি বা পড়বো? 14, 15, 16 তারিখে, এই 14, 15, 16 তারিখে আমরা যে জায়গাটা পড়বো সেটা হচ্ছে নির্ধারিত সিলেবাস। এখানে লেখাই আছে যে ব্যাচ 3 এর যে রুটিন ছিল, মানে এই যে রুটিনটা যে ছিল, এখান থেকে আমি বাছাই করে ওএমআর পরীক্ষা 1 এবং 8 এর যে বাংলাদেশ বিষয়াবলীর যে পোর্শনটা আছে সেটাকে আমি নিয়ে এসেছি। দ্যাট মিনস তাহলে আমাদের সিলেবাসটা কি দাঁড়ায়, সেটা হচ্ছে বাংলাদেশ বিষয়াবলীর জন্য উপজাতি গোষ্ঠী জনসংখ্যা, যেটা আমাদের পিএসসি সিলেবাস অধ্যায় 3 আছে। বাংলাদেশ অর্থনীতি, সেটা পিএসসি সিলেবাস অনুযায়ী অধ্যায় 4 আছে। বাংলাদেশের সরকার ব্যবস্থা পিএসসি সিলেবাস অনুযায়ী অধ্যায় 8 আছে। বাংলাদেশের রাজনৈতিক অবস্থা পিএসসি সিলেবাস অনুযায়ী অধ্যায় 7 আছে। বাংলাদেশের জাতীয় অর্জন, যেটা পিএসসি সিলেবাস অনুযায়ী অধ্যায় 9 আছে। অর্থাৎ 5টা অধ্যায় আমরা কিন্তু এই 3 দিনে শেষ করতে চাই। এখন আসলে বলতেই পারেন এই 5টা অধ্যায় 3 দিনে কিভাবে শেষ করা যাবে? অবশ্যই শেষ করা যাবে, না হলে তো আসলে এখানে দেওয়া হতো না। আর আমাদের সময়টা আবার কতদিন আছে আপনারা চিন্তা করেন তো, 47 দিন। সো এই 47 দিন আমরা যদি একটু চাপ বাড়িয়ে না পড়ি, তাহলে কখন রিভিশন দিব, কখন ফাইনাল মক টেস্ট দিব, কখন বা কি করবো, সেটাও তো একটা বড় বিষয়, তাই না? এই কারণে আমি এমনভাবে জিনিসগুলোকে নিয়ে আসার চেষ্টা করেছি। অতিরিক্ত চাপে এই 47 দিন আপনাকে একদম মানে পড়াশোনার সাথে অ্যাডজাস্ট থাকতে হবে, মানে একদম পড়াশোনার সাথে পড়াশোনা, বই, টেবিল, এবং হচ্ছে যারা জব করেন তাদের জন্য আসলে এখানে আমি বেশ কিছু ইনস্ট্রাকশন দিয়েছি, যেটা আমি এখানে দিব। এই যে যারা জব, টিউশন বা সময় কম পান তাদের জন্য কি করতে হবে সেটাও কিন্তু আমার এখানে দেওয়া আছে। সো তাদেরও মোটা দাগে কষ্ট করতে হবে, এমন না যে তারা কষ্ট করবে না, তাদেরও অনেক কষ্ট করতে হবে। তো এখন কিভাবে পড়াশোনা করবেন সেটা আমি কিন্তু এখানে বলে দিব। তো আপনারা বুঝতেই পারছেন এই ব্যাচের সিস্টেমটা হচ্ছে যে এই আমি যে ভিডিওটা করছি এটা হচ্ছে দিক নির্দেশনামূলক ভিডিও নং 1। এই দিক নির্দেশনামূলক ভিডিও নং 1-এ এই 14 থেকে 16 তারিখ পর্যন্ত আপনি পড়াগুলোকে কিভাবে গোছাবেন সেটা আমি এখন বলে দিব, ঠিক আছে? আচ্ছা, তার মানে আমরা বুঝতে পারছি এই পরীক্ষার জন্য আমাদের সিলেবাসটা কি কি আছে। এই পরীক্ষার জন্য আমাদের সিলেবাস আছে বাংলাদেশ বিষয়াবলী 5টা অধ্যায় এবং গণিতের 2টা পার্ট, বাস্তব সংখ্যা, সেট, ধারা 3টা চ্যাপ্টার আছে, ঠিক আছে? এই 3 দিনে এগুলো শেষ করতে হবে।
ঠিক আছে। এবং তাছাড়া মুখস্থ অংশ হিসেবে রাতে ঘুমানোর আগে বিপরীত শব্দ এবং পারিভাষিক শব্দও শেষ করতে হবে। এবং এই যে দিক নির্দেশনামূলক ভিডিও নং 1 যেটা এখন আমি আপনাদের আপলোড করছি এটা। এখন প্রশ্ন হচ্ছে আমরা যদি একটু দেখি, ফার্স্ট অফ অল এই যে মুখস্থ অংশ হিসেবে যে রাতে ঘুমানোর আগে বিপরীত শব্দ পারিভাষিক, এটা কখন পড়বেন দেখেন আমার এখানে কিন্তু দেওয়া আছে। এই যে 14 তারিখে সকালে কি পড়বেন, সন্ধ্যা রাতে কি দেখবেন, রাতের খাবারের পর কি করবেন। এই যে রাতের খাবারের পর এই যে বিপরীত শব্দ, ঠিক আছে, 14 তারিখ রাতে খাবারের পর আপনাকে কি করতে হবে, বিপরীত শব্দটা শেষ করতে হবে। 15 তারিখে রাতের খাবারের পর কিন্তু পারিভাষিক শব্দ, অর্থাৎ রাতের খাবারের পর আপনি এই মুখস্থ আইটেমগুলো শেষ করে ফেলবেন। ঠিক আছে, বলেছি এগুলোর জন্য কি পিডিএফ দিবেন ভাইয়া? হ্যাঁ, ইতোমধ্যে আপনাদের পিডিএফ দিয়ে দেওয়া হয়েছে। এবং এই দুইটার উপর আলাদা আলাদা করে আবার লিঙ্ক বেসড এক্সামও হবে। মানে আপনি যে পড়ছেন সে পড়াগুলো মাথায় ঢুকছে কিনা সেটার জন্য একটা পরীক্ষা দরকার না, তো এটার জন্য একটা লিঙ্কে পরীক্ষা নেওয়া হবে। মানে আপনার গুগল ফর্মে পরীক্ষাটা দিয়ে দিবেন, মানে ইনস্ট্যান্ট একটু দেখলেন যে মুখস্থ হয়েছে কিনা, হ্যাঁ বিষয়টা। এবং এগুলো কিন্তু দাগিয়ে দেওয়া হয়েছে আপনাদের। আমি যদি একটু বলি, বইটা যদি দেখাই, এই যে দেখেন টেক্কা, এটা টেক্কা এটিএম যে কোনো জায়গা থেকে পড়তে পারেন। ঠিক আছে, টেক্কা এটিএম যে কোনো জায়গা থেকে পড়লেই হবে, কোনো সমস্যা নাই। আপনারা যে কাজটা করবেন সেটা হচ্ছে এখানে যে আপনার এগুলো আছে বিপরীত শব্দ বলেন বা হচ্ছে পারিভাষিক শব্দ বলেন, হ্যাঁ এই যে যেমন হচ্ছে বিপরীত শব্দটাই বলি, এই যে বিপরীত শব্দ বিগত বছরের প্রশ্নগুলো সলভ করতে হবে। এই যে আপনারা যে 14 তারিখ রাতে পড়বেন, এই যে রাতে খাবারের পর এই যে বিপরীত শব্দ বিগত বছরের জব কোশ্চেনগুলো পড়তে হবে, হ্যাঁ। এবং এটার উপর একটা লিঙ্ক পরীক্ষা দিবেন, আমি লিঙ্ক পরীক্ষা আপলোড করে রাখবো, সেটা আপনারা দিয়ে দিবেন, কোনো সমস্যা নেই। এই যে বিগত বছরের প্রশ্নগুলো সলভ করবেন, বিশেষ করে যেগুলো আপনাদের স্টার করে দেওয়া হয়েছে এগুলোকে বারংবার পড়বেন। যারা বেসিক্যালি সময় কম পান তাদের জন্য এই স্টার মার্ক করাগুলো পড়া ফরজ, প্রথম কথা হচ্ছে এটা। আর যারা সময় পান তারা তো স্টার করা পড়বেন, সবই পড়বেন। আমি এক্সপেক্ট করবো আপনারা সব বিগতই পড়বেন, তবে বিগত পড়ার সময় যেগুলো একটু স্টার করা আছে না এগুলোকে বারবার করে পড়বেন, বারবার। ঠিক আছে, আশা করি বারবার করে পড়লে জিনিসগুলো মাথায় থাকবে। যেমন এটা যদি 2 বার পড়েন এটা পড়তে হবে 10 বার। ঠিক আছে, মানে স্টার করাগুলোকে বারবার পড়তে হবে, স্টার করাগুলো খুবই গুরুত্বপূর্ণ। ঠিক আছে, এই যে বিপরীত শব্দ, এই যে বিপরীত শব্দ, হ্যাঁ এভাবে করে আপনাদের বিগত বছরের প্রশ্নগুলো পড়তে হবে। আমি সাজেস্ট করবো যাতে আপনাদের কাছে এই বইটা থাকে, এই বইটা খুব ভালো, হ্যাঁ এটিএম বইটা থাকলেও কোনো সমস্যা নেই, বিগত বছর সব পড়বেন। তবে এই যে যেটা আপনাদের দাগিয়ে দেওয়া হয়েছে এই যে স্টার করাগুলো, এই স্টার করাগুলো আপনি বেশি করে পড়বেন, বেশি করে পড়বেন। ঠিক আছে, বেশি করে পড়তে হবে। যেমন এটা স্টার করা আছে, তার মানে এগুলো খুব ইম্পর্টেন্ট। দেখেন এই যে স্টার করাগুলো দাগিয়ে দেওয়া হয়েছে। ঠিক আছে, একদম সুন্দর মতো একটা গোছানো প্রিপারেশন বলতে যেটা বোঝায়, স্ট্যান্ডার্ড প্রিপারেশন বলতে বোঝায়, ঠিক সেভাবে বিগত বছরে সবই করবেন। এখানে কয়টা আছে, 263টা, একদম ম্যারাথন গতিতে 263টা মুখস্থ করে ফেলবেন। এই যে আপনার 14 তারিখ রাতে 263টা একদম মুখস্থ করে পরীক্ষা একটা দিবেন। এবং এই 263টার মধ্যে যেগুলো স্টার করা আছে সেগুলোকে একদম পুরা খেয়ে ফেলতে হবে, একদম পুরো খেয়ে ফেলতে হবে। ঠিক আছে, সেগুলো একদম ভালো মতো খেয়ে ফেলে প্রিপারেশনটা নেবেন। ঠিক আছে, এবার ঠিক তেমনি একইভাবে আপনি পারিভাষিক শব্দ কিন্তু দাগিয়ে দেওয়া হয়েছে ঠিক এইভাবে। সো সেই দাগানোগুলোকে বারবার করে পড়বেন, তাহলে কিন্তু কাজে দিবে। ঠিক আছে, তো আশা করছি এই যে 14 তারিখ রাতের খাবারের পর কি করবেন এবং 15 তারিখে রাতের খাবারের পর কি করবেন তার একটা গাইডেন্স পেয়ে গেছেন। ঠিক আছে, তার মানে রাতের খাবারের পর আমরা 1 ঘন্টা 1.5 ঘন্টা যে সময়টা পাই এই সময় আমরা মুখস্থ অংশগুলো শেষ করে ফেলবো। ঠিক আছে, এবং মুখস্থ অংশ শেষ করে 2টা পরীক্ষা দিয়ে দিব। 15 তারিখ রাতে একটা পরীক্ষা দিব, 14 তারিখ রাতে একটা পরীক্ষা দিব। এবং এই পরীক্ষা কোনো সময়সীমা নেই, যে কোনো সময় দিতে পারবেন। কিন্তু 16 তারিখে যে পরীক্ষাটা হবে, এই যে 16 তারিখে যে ওএমআর পরীক্ষা 1-2 হবে, এটা কিন্তু স্পেশাল ভাই বোনেরা। এখানে কিন্তু ফিক্সড টাইমে পরীক্ষা দিতে হবে এবং প্রত্যেক ভাই বোনকে একযোগে পরীক্ষা দিতে হয়, যেটা আমার ব্যাচের প্রথম সিস্টেম। যে ওএমআর পরীক্ষাগুলো দেখা গেল যে একদম ফিক্সড টাইমে সবাই একযোগে পরীক্ষাটা দেয়। তবে কারো সমস্যা থাকলে তিনি পরবর্তীতে দিতে পারবেন, কোনো সমস্যা নেই, সেটা জানাতে হবে। ঠিক আছে, ওএমআর পরীক্ষা 1-2, দ্যাট মিনস হচ্ছে দুইটা কিন্তু 100 করে 200 নম্বরের পরীক্ষা হবে, 100 নম্বরের 2টা পরীক্ষা। দ্যাট মিনস রাত 9টা থেকে শুরু হবে। ঠিক আছে, হয়তো একটা পরীক্ষা রাত 9টা থেকে 9টা 50, আরেকটা 9টা 50 থেকে আপনার মনে করেন যে 10:30 বা 10টা 40 এরকম, মানে এই টাইমগুলোতেই পরীক্ষাগুলো হবে। ঠিক আছে, বৃত্ত পড়াটার মাধ্যমে হবে। এটার ব্যাপারে আমি গ্রুপে বলে দিব, কোনো সমস্যা নাই। তো 100 নম্বরের 2টা পরীক্ষা হবে, এটা কিন্তু খুব ভাইটাল পরীক্ষা। এটার মাধ্যমে আপনি কিন্তু এক্সাম হাইপটা বুঝতে পারবেন এবং বৃত্ত পড়াটা ঠিক মতো হয় কিনা এটা আপনারা নিজেদের মতো করে দিয়ে, এই যে লিঙ্ক বেস এক্সাম এটা আমি দিয়ে রাখবো, আপনারা নিজেদের মতো করে দিতে পারবেন, এটা কোনো সমস্যা না। আচ্ছা, তার মানে আমরা এইটা বুঝতে পারছি যে মুখস্থ অংশ হিসেবে কি করতে হবে। এই দুইটা আমাদের 14 তারিখ রাতে ঘুমানোর আগে পড়তে হবে, 15 তারিখ রাতে ঘুমানোর আগে পড়তে হবে। ঠিক আছে, একটু কষ্ট করতে হবে প্রিয় ভাই বোনেরা, আসলে আমাদের এখন সময় তো কম, এখন এফেক্টিভলি প্রত্যেকটা সময় কাজে লাগাতে হবে। ঠিক আছে, আর আমি এমনভাবে স্টাডি প্ল্যানটা করেছি, আশা করছি এই ধরনের স্টাডি প্ল্যান আসলে আপনারা নিজেই দেখেছেন, এই ধরনের স্টাডি প্ল্যান সচরাচর পাবেন না কোথাও। ঠিক আছে, কারণ আমি একদম সুন্দর করে সকাল সন্ধ্যা রাতের খাবারের পর এইগুলো কিন্তু আমি আমার যে চলমান ব্যাচ 1-2 সেই রিভিশন মডিউল
আমি কিন্তু এইভাবে অনুসরণ করে পড়িয়েছিলাম, ঠিক আছে, প্রাইমারি ব্যাচে এই কাজটা করেছি, ঠিক আছে। সো এত ডিসপ্রাক্ট ভাবে ভাই বোনদের ভালো করানোর যে তাড়না সেটা কিন্তু আমার মধ্যে আছে, ঠিক আছে। সো এই কারণে কিন্তু খুব সুন্দর করে এই জিনিসগুলো তৈরি করে দিই, ঠিক আছে। আচ্ছা, তো ভালো কথা, রুটিনটা বড় বিষয় না, আমার ব্যাচ কার্যক্রম বড় বিষয়, যেটা বলা হবে ব্যাচে সেটা অনুসরণ করবেন তাহলে হবে। আচ্ছা, এটা বুঝছি। ওকে, এরপর আমি একটু বলা শুরু করি জিকে নিয়ে। এই যে বাংলাদেশ বিষয়গুলি, এখানে দেখবেন যে বাংলাদেশ বিষয়গুলির হচ্ছে উপজাতি নিয়ে বলা আছে, এগুলা কি কিভাবে পড়বেন, বাংলাদেশ অর্থনীতির টপিকগুলো কিভাবে পড়বেন, হ্যাঁ। এরপর দেন হচ্ছে এখানে আবার বাংলাদেশ রাজনৈতিক অবস্থা আছে, জনসংখ্যা আছে, ঠিক আছে। এরপর দেন হচ্ছে সরকার ব্যবস্থা আছে, এগুলো আমরা কিভাবে পড়াশোনা করব সেটা আমি এখন আপনাদের বলে দিব, ঠিক আছে। এটা আগে বলে দিচ্ছি, তারপর দেন হচ্ছে এটা। ফার্স্ট অফ অল দেখেন উপজাতি থেকে কিভাবে পড়াশোনা করবেন, এখানে লেখা আছে উপজাতি। সো উপজাতি থেকে পড়াশোনা করব কিভাবে, আমরা যদি একটু বই টই নিয়ে আসি, যে কোনো বই পড়তে পারেন, মিহির জিকে পড়তে পারেন, বেসিক ভিউ পড়তে পারেন, কোনো সমস্যা নেই, ঠিক আছে। সো আমি বেসিক ভিউ থেকে বলে দিচ্ছি। তার আগে উপজাতি থেকে এই যে দেখেন একদম 14 তারিখ সকালে, মানে কালকে সকালে ঘুম থেকে উঠে কিন্তু আপনাদের এটা পড়তে হবে, উপজাতি নিয়ে পড়তে হবে। এখন বলছে কতক্ষণ সময় লাগাবো ভাইয়া, এটা হচ্ছে আপনি দেখেন যদি সকালে 3 ঘন্টা পড়াশোনা করেন, 2টা ঘন্টা যদি এখানে এফোর্ট দেন তাহলে উপজাতি ক্লিয়ার, আর 1 ঘন্টা ম্যাথ করবেন, সমান্তর ধারা থেকে গুরুত্বপূর্ণ কিছু ম্যাথ চর্চা করতে দেওয়া হবে। ইতোমধ্যে আপনাদের ম্যাথ পিডিএফ এ দেখবেন স্টার মার্ক করা ম্যাথ আছে, সেই স্টার করা ম্যাথগুলো প্র্যাকটিস করবেন, অথবা ব্যাচে একটা নির্দেশনা যাবে যে এই টাইপগুলোতে জোর দেন, সেই টাইপগুলো একটু ভালো মতো করবেন। পিডিএফ কিন্তু দাগিয়ে দেওয়া হয়েছে, ঠিক আছে, সেখানে স্টার করা আছে ম্যাথগুলো। সো একদম গোছানো এনভায়রনমেন্ট, মানে আপনি একটা গোছানো পরিবেশে চলে আসছেন, এবং কখন কোনটা করতে হবে সেই ব্যাপারে আপনার কোনো চিন্তা নেই, আপনি খালি জাস্ট এই মেনটেন করে করে পড়বেন। সকালবেলা আমাকে এই 2 ঘন্টা এটা পড়তে হবে, এটা একটু দেখতে হবে, সন্ধ্যা রাতে আমাদের অর্থনীতি এটা পড়তে হবে, অঙ্কটাও একটু প্র্যাকটিস করতে হবে, আর রাতে ঘুমানোর আগে আমরা বিপরীত শব্দ পড়ে ঘুমায় যাব, এবং একটা পরীক্ষা দিয়ে ঘুমাবো, অবশ্যই পরীক্ষাটা দিয়ে ঘুমাবেন, ঠিক আছে। এটা এভাবে করে পুরো দিনটা ইয়ে করতে হবে। বলো যে ভাইয়া যারা জব করি তারা তো এত সেশন কমপ্লিট করতে পারবো না, তারা এই জায়গাটা মেনটেন করবেন, এই যে যারা জব টিউশন বা গ্রিন করে তাদের জন্য বলা আছে কি কি করতে হবে, এটা আমি বলছি, সমস্যা নেই। তো আগে প্রথমে একদম ডিটেলস ইয়াটা দিয়ে দিই, উপজাতি থেকে কি করবেন, এবং উপজাতি থেকে এই যে কি কি পড়বেন সেটা বলে দিচ্ছি। দেখেন, প্রথম কথা হচ্ছে এই গুরুত্বপূর্ণ ছকটা, এই যে গুরুত্বপূর্ণ উপজাতির যে হাই ভোল্টেজ ছক যেটা আছে, এটা একটু পড়বেন, ঠিক আছে, এটা একটু পড়বেন। আচ্ছা, এটা একটু ছোট ইয়ে করা যাবে না। আচ্ছা, এই যে দেখেন, এই যে গুরুত্বপূর্ণ উপজাতি, আপনারা দেখছেন যে প্রত্যেকটা উপজাতির আবাসস্থল, উৎসব, ধর্ম, ভাষা, বংশধর সবগুলো খুব সুন্দর করে আমি একটা শিটে নিয়ে আসছি, হ্যাঁ। এবং আবাসস্থল মনে রাখার টেকনিকও কিন্তু দেওয়া আছে, সেই টেকনিকের মাধ্যমে আবাসস্থলগুলো পড়তে পারবেন। ডিটেলস টেকনিক আপনাদের হোয়াটসঅ্যাপে দিয়ে দেওয়া হবে। একমাত্র এই উপজাতি থেকে টেকনিক বের করার প্রথম ব্যক্তিটাই হচ্ছে আমি, কারণ দেখবেন যে এই আবাসস্থলগুলো প্রথম এই সুন্দর মতো এই টেকনিক দিয়ে আমি করছিলাম, এবং বিভিন্ন জায়গায় পরবর্তীতে সেটা কপি হয়ে যায়, ঠিক আছে। তো এটা আর কি বিষয়। তো যেটাই হোক না কেন, এই আবাসস্থলগুলোর যে সুন্দর সুন্দর টেকনিকগুলো, সেগুলো অনেক জায়গায় অনেক টেকনিক আছে, কিন্তু প্রত্যেকটা উপজাতির টেকনিকগুলো আমি আবার বের করছিলাম আবাসস্থল, হ্যাঁ, একদম ফার্স্ট টাইম। সো এগুলো আপনাদের খুব ভালো কাজে দিবে, ঠিক আছে, একটা জায়গায় যেমন দরকার ছিল না টেকনিক। আচ্ছা, প্রত্যেকটা উপজাতির আপনি কি পড়বেন, প্রত্যেকটা উপজাতির আপনার যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আবাসস্থল পড়তে হবে, উৎসব পড়তে হবে। এই দুইটা জায়গায় একদম পুরো প্রত্যেকটা উপজাতি, যেমন চাকমা, গারো, হাজং, যেটাই বলেন না কেন, প্রত্যেকটা উপজাতির আবাসস্থল, উৎসব, এই দুইটা জায়গা ফাটাফাটি ভাবে মুখস্থ করে ফেলতে হবে, ঠিক আছে। তারপর এই ভাষা থেকে আপনি কি পড়বেন, ভাষা থেকে এই যে গারোর ভাষা, যে এই যে মান্দি বা আচি খুশি, এটা ত্রিপুরাদের ভাষা যে কক বরক, এটা পড়বেন, ঠিক আছে। তারপর দেন হচ্ছে এই যে ওরাওদের ভাষা যে কুরুক, এটা একটু পড়বেন। এরপর দেন হচ্ছে মণিপুরীদের ভাষা যে বিষ্ণুপ্রিয়, এটা একটু পড়বেন, ঠিক আছে। এইটার দিকে, এই ভাষা, এই চারটার দিকে একটু বেশি জোর দিয়ে, ঠিক আছে। এবং আবাসস্থল আর উৎসব প্রত্যেকটা উপজাতি নিয়ে পড়বেন, আবাসস্থল উৎসব এইগুলো থেকে প্রশ্ন হয়, আবাসস্থল এবং উৎসব থেকে, এই দুইটা জায়গা থেকে প্রশ্ন হয়। তো আবাসস্থল তো খুব টেকনিক দিয়ে মনে রাখতে পারবেন, উৎসবগুলো বারবার পড়লে মনে থাকবে, ঠিক আছে। আর হচ্ছে ধর্ম থেকে আপনি হচ্ছে হিন্দু ধর্ম কারা, খ্রিস্টান ধর্ম কারা, একটু রিডিং দিতে পারেন, এটা জড়পাশক, একটু আনকমন, এটা একটু দেখতে পারেন, ঠিক আছে। মানে মোট কথা যেটা, উপজাতি থেকে আপনি যখন পড়তে বসবেন তখন আপনাকে এই হাই ভোল্টেজ ছকটা পড়তে হবে, হাই ভোল্টেজ ছকের আবাসস্থল এবং উৎসবগুলো কি করতে হবে, ভালো মতো পড়ে ফেলবেন, ঠিক আছে। এবং ভাষা থেকে যেগুলো বললাম সেগুলো, আর ধর্মটা হালকা রিডিং। বংশধরের জায়গা থেকে কোশ্চেন খুব বেশি একটা আসে না, রিডিং দিলে দিতে পারেন, যাদের সময় আছে তারা অবশ্যই রিডিং দিতে পারেন, বাট যাদের সময় নেই তাদের দরকার নেই, ঠিক আছে। তো যারা অফিস বা কিংবা জব করেন তাদেরও কিন্তু বলা হয়েছিল, যে আপনারা হচ্ছে দেখেন এই যে উপজাতি হাই ভোল্টেজ ছক রিভিশন, দ্যাট মিনস তাদেরকে এই ছকটা পড়তে হবে, এই ছকের মতো অনেক কিছু লুকিয়ে আছে, ঠিক আছে। সো এই ছকটা একদম পড়লে আপনার এখান থেকে 1 নম্বর কমন পাওয়াটা ইজি হয়ে যায়, ঠিক আছে। ওকে, সো এখন আমরা পরবর্তীতে আসি, আর কি পড়তে হবে ভাইয়া, বলো যে উপজাতি থেকে খালি এই ছকটা পড়লে কি আমাদের পড়া শেষ হয়ে যাবে, অনেকটা শেষ হয়ে যাবে, তবে আরো কিছু কিছু জিনিস আইডিয়া নিতে হবে, সেটা কি আমি একটু আইডিয়া দিচ্ছি। আচ্ছা, এখান থেকে আপনি প্রথমত যে কাজটা করবেন সেটা হচ্ছে
উপজাতি থেকে এই যে জায়গাটা আছে না, এই জায়গাটা একটু ভালো মতো দেখবেন এবং এই জায়গাটা একটু ভালো মতো দেখবেন। এই দুইটা জায়গা খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে। আর এই জায়গাটা একমাত্র মুসলিম উপজাতি গোষ্ঠী যে প্রাঙ্গণের ব্যাপারটা, এটা খুবই ইম্পর্টেন্ট, এটা আমরা জানি খুবই ভালো মতো। এবং এই যে মাতৃতান্ত্রিক পিতৃতান্ত্রিক উপজাতি গোষ্ঠী, এটা বৈশাখীর ব্যাপারটা, মানে এইটা এবং এই জায়গাটা একমাত্র মুসলিম উপজাতি গোষ্ঠী, এটা হ্যাঁ, এটা একটু ভালো মতো দেখবেন, ঠিক আছে। আর হচ্ছে এদিকে মোটামুটি ভাবে সংবিধানের কত নম্বর অনুচ্ছেদে বলা হয়েছে একটু আইডিয়া নিলেন তাহলে। আর বাংলাদেশের বৃহত্তম নৃগোষ্ঠী আর খুব বৃহত্তম ক্ষুদ্র নৃগোষ্ঠী কোনটা, হ্যাঁ, এটা একটু আইডিয়া নিলেন। আচ্ছা, তারপর হচ্ছে আপনি চাকমাতে আসবেন। চাকমাতে এসে এই যে এখানে সমাজ প্রধান, মৌজা প্রধান, গ্রাম প্রধান কে চাকমা থেকে একটু পড়ে নিতে হবে, ঠিক আছে, এই জায়গাটা একটু পড়বেন, ঠিক আছে। আচ্ছা, তারপর হচ্ছে গারোদের যে ঐতিহাসিক ধর্মের নাম, হ্যাঁ, এই জায়গাটা আর প্রধান দেবতা, এই দুইটা তথ্য ভালো মতো দেখবেন। আচ্ছা, তারপর হচ্ছে এই কিমের ব্যাপারটা, এই যে মারমা মোরগে যে বাড়িকে বলা হয় কিম, এটা একটু আনকমন প্রশ্ন, কিম বলতে কি বুঝায় বা এটা আসলে কোন উপজাতির সাথে যায়, এটা একটু দেখতে পারেন, ঠিক আছে। আচ্ছা, তারপর বাকিগুলো হচ্ছে আর তেমন কিছু লাগবে না। কেন কিছু লাগবে না? কারণ এগুলো তো আপনি ছকেই পড়ে ফেলাইছেন, তাই না? প্রত্যেকটা আবাসস্থল, উৎসব, ধর্ম সবগুলোই আছে। সো আপনি যেহেতু ছকেই পড়ে ফেলছেন, তো আপনার তো আর এখানে এসে আর পড়ার দরকার নেই, ঠিক আছে, এই আর কি বিষয়। সো এখানে যেমন এই যে ধর্ম, এই যে উৎসব আছে, উৎসবগুলো কোথায় পড়ছেন? এই যে আমি ছকে নিয়ে আসছি না উৎসবে, তার মানে দেখেন একটা ছকই অনেক কিছু নিয়ন্ত্রণ করে দিয়েছে, ঠিক আছে, এটা মানে উপজাতি থেকে। তারপর উপজাতিদের যে জড়িত প্রতিষ্ঠান, এটা একটু পড়তে হবে, বিশেষ করে প্রথম তিনটা 1, 2, 3 এই প্রত্যেকটা উপজাতীয় প্রতিষ্ঠানের অবস্থানটা কোথায় আর সালটা পড়তে পারেন, তবে অবস্থানটা ইম্পর্টেন্ট, ঠিক আছে, প্রথম তিনটা বিশেষ করে। আচ্ছা, তারপর হচ্ছে তেমন এখানে আর ইম্পর্টেন্ট কিছু না। আরেকটা হচ্ছে পার্বত্য চট্টগ্রাম মন্ত্রণালয়, পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তি। পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তি জায়গাটা মোটামুটি ভাবে ইম্পর্টেন্ট আছে। তো এগুলো আমাদের মোটামুটি ভাবে উপজাতি থেকে দেখতে হবে। সো আপনারা কি করবেন, এগুলো পড়ে ফেলবেন। এটা কেউ যদি 1 ঘন্টা সময় নিয়ে পড়ে, আর আমি যে তথ্যগুলো বললাম সেটা যদি আরেক ঘন্টা সময় নিয়ে পড়ে, 2 ঘন্টায় কিন্তু এই উপজাতির তথ্যগুলো শেষ হয়ে যায়, ঠিক আছে। এরপর বিগত বছরে কিছু প্রশ্ন সলভ করবেন অবশ্যই, তাহলে হয়ে যাবে। তাহলে আশা করি বুঝতে পারছেন যে উপজাতি থেকে কি পড়বেন। এরপর আমি বলছি বাংলাদেশের অর্থনীতি, ঠিক আছে। বাংলাদেশের অর্থনীতি থেকে আপনি কি পড়বেন? বাংলাদেশের অর্থনীতি থেকে এখানে অনেক টপিকের নাম লেখা আছে, তো আমি একটু বলে দিচ্ছি অর্থনীতি থেকে কি দেখবেন। তো অর্থনীতি থেকে আপনি যে কাজটা করবেন সেটা হচ্ছে এই যে অর্থনীতি থেকে প্রথমত আমাদের এই যে অর্থনীতি সমীক্ষা এখানে 24 আছে, এটা আগের এই 47 এডিশনে পড়াবে তো, বাট এখানে অর্থনীতি সমীক্ষা কি পড়তে হবে? 25 পড়তে হবে। 25 কোথা থেকে? এটা আপনাদের আমি পিডিএফ দিয়ে দিব, সমস্যা নেই। এই যে এই অর্থনীতি সমীক্ষা 25, এখানে যেগুলো এই যে স্টার করা আছে না, এই স্টার করাগুলো একটু গুরুত্ব দিয়ে পড়বেন, ঠিক আছে। এখানে যেগুলো স্টার করা আছে, বিশেষ করে এই জায়গাটা জিডিপির যে জায়গাটা, প্রবৃদ্ধির হার কোন খাতে কোনটা, কোন খাতের অবদান কেমন, হ্যাঁ, এগুলো একটু বেশি আসে এই জায়গাটা, ঠিক আছে। এই জায়গাটা একটু বেশি ইম্পর্টেন্ট। এবং এখানে যেগুলো স্টার করা আছে, স্টার করা তথ্যগুলো পড়বেন, কারণ অনেক সময় প্রশ্ন আসে সবচেয়ে বেশি এই যে জনশক্তি রপ্তানি করে কোথায়, এরপর দেশ হিসেবে সবচেয়ে বেশি বৈদেশিক সাহায্য দেয় কে, হ্যাঁ। সো এগুলো আর কি পড়তে হবে। তো এই ছকের মধ্যে যেগুলো স্টার করা আছে সেই স্টার করাগুলো পড়বেন, এবং এখান থেকে 1 নম্বরের মতো প্রশ্ন আসার সম্ভাবনা বেশি এই অর্থনৈতিক সমীক্ষা থেকে, ঠিক আছে, এই আর কি বিষয়। সো আমরা সবচেয়ে বেশি গুরুত্ব দিব এই জায়গাটাতে, এই জায়গাটার হচ্ছে এই যে প্রবৃদ্ধির হার এবং হচ্ছে কি অবদানের হারটা, ঠিক আছে, এগুলো একটু ভালো মতো পড়বো। এই যে প্রবৃদ্ধির হার আর অবদান, এই দুইটা আসে যে এই যে ধরেন কৃষি খাতে প্রবৃদ্ধির হার কত, শিল্প খাতে প্রবৃদ্ধির হার কত, 4.34, সেবা খাতে প্রবৃদ্ধির হার কত, তারপর দেন এই কৃষি খাতের অবদানের হারটা কত, শিল্প খাতে অবদানের হারটা কত, সেবা খাতে অবদানের হারটা কত, এইগুলো কিন্তু ইম্পর্টেন্ট, ঠিক আছে। তো এগুলো একটু ভালো মতো পড়বেন। আচ্ছা, তো এই তার মানে এই পৃষ্ঠাটা আমাদের পড়তে হবে। এই পৃষ্ঠাটা আমি আপনাকে ছবি দিয়ে দিব এবং স্টার করাগুলো ভালো মতো পড়বেন। আচ্ছা, তারপর দেন আমাদের কি পড়তে হবে? তারপর এই জায়গাটা একটু দেখবেন, এই যে বাংলাদেশ দ্বৈত কর পরিহার চুক্তি, এই যে এই দুইটা তথ্য একটু ভালো মতো দেখবেন। আচ্ছা, তারপর এই লাইন, এই পৃষ্ঠাটা খুবই ইম্পর্টেন্ট, এবং এই যে কয়টা খাতে ভাগ করা হয়েছে, কয়টা বৃহত্তর খাত, ক্ষুদ্র, এই খাতগুলোর নাম বা কয়টি, এগুলো একটু জানতে হবে। বাংলাদেশের মুক্তবাজার অর্থনীতি কবে চালু হয়েছে, এটা একটু দেখবেন, ঠিক আছে। তারপর এখান থেকে দেখতে হবে সেটা হচ্ছে জিএসপির জায়গাটা, এবং আমাদের এখান থেকে এই যে মুদ্রার অবমূল্যায়ন, মুদ্রাস্ফীতি, হ্যাঁ, এই জায়গাগুলো, এই টার্মসগুলো একটু রিডিং দিতে হবে। কেন রিডিং দিতে হবে? এই টাইপের প্রশ্ন কিন্তু অনুধাবনমূলক প্রশ্ন আসতে পারে। সো এই কারণে আমাদের এই জায়গাটা, এই তিনটা, এই যে এই মুদ্রার অবমূল্যায়ন, ইনফ্লেশন এন্ড জিএসপি, এগুলো একটু পড়তে হবে। আর দেখেন আমাদের কিন্তু এখানে যে বিগত সব প্রশ্নই পড়তে হবে, তবে কিছু প্রশ্ন আছে না একটু বেশি গুরুত্ব দিতে হবে, সেগুলো কিন্তু এখানে মার্ক করা আছে। সো আপনারা বুঝতেই পারছেন কোন প্রশ্নগুলোকে একটু বারবার করে পড়বেন, সেগুলো কিন্তু আমি এখানে মার্ক করে রেখেছি, ঠিক আছে। আর সার্বজনীন পেনশন স্কিম, এটা আসলে বর্তমান সময় অনুযায়ী এতটা ইম্পর্টেন্ট না, এতটা প্রেক্ষাপট, এইটা ইম্পর্টেন্ট। চতুর্থ অর্থনৈতিক সুমারি খুবই ইম্পর্টেন্ট, এই তথ্যটা ভালো মতো পড়তে হবে। বাজেট হচ্ছে আমাদের পড়তে হবে কি 24-25 না 25-26 সেশন। এটা কোথা থেকে পাবেন? এই যে
একদম মিহিজিকে প্রথমেই 25-26 সেশনের কিন্তু দেওয়া আছে। এই যে এখানে যেগুলো স্টার করা আছে এগুলো একটু বেশি গুরুত্ব দিবেন, বিশেষ করে কিন্তু এই যে জেডিপি প্রবৃদ্ধি, মুদ্রাস্ফীতি, এই দুইটা জায়গায় ইম্পর্টেন্ট। ঠিক আছে, আর হচ্ছে কততম বাজেট বা বাজেট কবে পাস হয়েছে এগুলো একটু মোটামুটি ভাবে দেখতে পারি, সর্বোচ্চ বরাদ্দকৃত খাত কোথায় এটা দেখতে পারি। তবে এই দুইটা তথ্যই বেশি আসে, এই দুইটা তথ্য একদম খুবই খুবই ইম্পর্টেন্ট, এই প্রবৃদ্ধি এবং হচ্ছে এগুলো বেশি আসে। আর এই বাজেটের করমুক্ত আয়সীমা থেকে চাইলে এই টিক চিহ্নগুলো একটু দেখতে পারেন, তবে এই ধরনের প্রশ্ন আসতে সচরাচর দেখা যায় না। এই যে জেডিপি এবং মুদ্রাস্ফীতি এগুলো একটু বেশি আসতে দেখা যায়, অভিন্ন প্যাটার্ন, আর এটাও একটু দেখতে পারেন। ঠিক আছে, আচ্ছা তারপর হচ্ছে তাহলে আমরা কি করব? তারপর হচ্ছে অর্থনীতি আমাদের কিন্তু এখনো শেষ হয়নি, আমরা এরপরে যাব হচ্ছে এই যে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর। এই যে এনবিআর, এখানে প্রত্যক্ষ কর এবং পরোক্ষ করের উদাহরণগুলো পড়বো তাহলেই হবে। তারপর দেন হচ্ছে এখানে এসে এই জায়গাটা খুব ভালো মতো পড়বে, যে কর দিবস, আয়কর দিবস, ভ্যাট দিবস, আন্তর্জাতিক শুল্ক দিবস, এই জায়গাটা ই পেমেন্ট, হ্যাঁ ই পেমেন্ট, ই টিম, এই টার্মসগুলো, এই জায়গাটা খুবই ভালো মতো দেখবো। ঠিক আছে, আচ্ছা তারপর ভ্যাটের জায়গাটা ভালো মতো দেখবে, যে ভ্যাট আইন কবে পাস হয়েছে, ভ্যাটের স্তর কয়টি, খুবই ভালো মতো দেখতে হবে। আবগারি শুল্ক, সম্পর্ক শুল্ক, এই প্রত্যেকটা শুল্কের এক্সাম্পলও একটু মোটামুটি ভাবে আইডিয়া নিব। ঠিক আছে, আর না হলেও কোনো সমস্যা নেই, এটা অতটা ইম্পর্টেন্ট না, বাট এই জায়গাটা খুবই খুবই ইম্পর্টেন্ট, এবং ভ্যাটের জায়গাটা। ঠিক আছে, এই জায়গাটা এবং এই জায়গাটা এগুলো একটু ভালো মতো পড়বেন, খুব বেশি দাগানো নেই, যেগুলো দাগানো আছে সেগুলো একটু ভালো মতো পড়বেন, এবং অ্যাজ ইউজুয়াল যেগুলো পড়তে হবে দেখবেন যে বিগত বছরের মধ্যে যেগুলো ইম্পর্টেন্ট সেগুলো কিন্তু এইভাবে মার্ক করা আছে। ওকে, তারপর হচ্ছে এই যে জাতীয় অর্থনৈতিক পরিষদ এনইসি এর সভাপতি সদস্য এবং একনেকের চেয়ারম্যান সদস্য বিকল্প চেয়ারম্যান, এগুলো একটু দেখতে হবে, আসতে পারে যে এনইসির সভাপতি কে এবং এনইসির সদস্য সচিব সদস্যকে, তারপর একনেকের চেয়ারম্যানকে, বিকল্প চেয়ারম্যানকে, এই ধরনের প্রশ্ন হতে পারে। জাস্ট হচ্ছে এগুলো যে স্টার করা আছে না, এগুলো একটু দেখবেন। আর উন্নয়ন পরিকল্পনা খুবই খুবই গুরুত্বপূর্ণ, এইটা খুবই খুবই ইম্পর্টেন্ট, মানে এই দুইটার চেয়েও এই জায়গাটা খুবই ইম্পর্টেন্ট, যে আসতে পারে একমাত্র দ্বিবার্ষিক পরিকল্পনা, পঞ্চদশ বার্ষিক পরিকল্পনা, অষ্টম পঞ্চবার্ষিক পরিকল্পনা, এগুলো মেয়াদকাল, এগুলো আসতে পারে। হ্যাঁ, আচ্ছা তারপর হচ্ছে অষ্টম পঞ্চবার্ষিক পরিকল্পনা, এইখান থেকে এই দুইটা তথ্য ভালো মতো পড়বেন, গড় প্রবৃদ্ধির হার, প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা। ঠিক আছে, আর এখান থেকে বয়স্ক ভাতা কর্মসূচির জায়গাটা একটু দেখবেন। এটাই আসলে মোটামুটি ভাবে আপনার চতুর্থ অধ্যায়, এবং যেটা আপনার 14 তারিখের সন্ধ্যা প্লাস রাতে পড়তে বলা হয়েছে। তার মানে দেখেন 14 তারিখ রবিবার, মানে কালকে সকালে আপনি উপজাতির যে দেখানো যে জায়গাগুলো এগুলো একটু ভালো মতো পড়বেন। অর্থনীতি থেকে যেগুলো বলা হচ্ছে প্রত্যেকটা টপিক বলা হয়েছে, অর্থনৈতিক সমীক্ষা, বাজেট, এগুলো কিন্তু দাগানো পিডিএফও দিয়ে দিয়েছি, এবং বিগত জব কোশ্চেন সমাধানের জন্য সেই পিডিএফও দিয়ে দিয়েছি, এমসিকিউ যে কোনো জায়গা থেকে আপনারা করতে পারবেন, ক্র্যাক, ইনসেপশন, যে কোনো জায়গা থেকে আপনারা করতে পারবেন, সাবজেক্টিভ বই থেকে করতে পারবেন, এখান থেকেও কোন এমসিকিউ করবেন সেটাও কিন্তু দাগিয়ে দেওয়া হয়েছে। ঠিক আছে না বিষয়টা? এমসিকিউ সবই করবেন, তবে এগুলাকে একটু বেশি গুরুত্ব দিয়ে। ঠিক আছে, আশা করি কথাগুলো বুঝতে পেরেছেন। আচ্ছা, আর গণিত তো আছেই, সমান্তর ধারা, গুণোত্তর ধারা থেকে আপনাদের স্টার করে ম্যাথ করে দেওয়া হয়েছে, ম্যাথ দেওয়া হয়েছে, সেগুলো একটু করবেন। ঠিক আছে, তাহলে আপনার 14 তারিখে পড়াটা খুব সুন্দর মতো শেষ হয়ে যাবে। এবার দেখেন 15 তারিখে কি করতে হবে। 15 তারিখে বাংলাদেশ বিষয় বলে আরেকটা চ্যাপ্টার আছে, এই যে বাংলাদেশের রাজনৈতিক ব্যবস্থা, সকালে পড়তে হবে এবং রাতে পড়তে হবে জনসংখ্যা। এই দুইটা চ্যাপ্টারই খুবই ছোট, তো এখন আমি দেখাচ্ছি এগুলো কিভাবে পড়বেন। আমি আপনাকে এক ইয়াতেই 3 দিনের পড়াগুলো বলে দিচ্ছি, 3 দিন পর পর আমি কিন্তু আপনাদের ভিডিও দেবো 3 দিন কিংবা 2 দিন পর। ঠিক আছে, এটা আসলে ডিমান্ড করে, সিচুয়েশন ডিমান্ড করে আপনাদের এখন দিক নির্দেশনামূলক ভিডিওগুলো দিয়ে দেবো, ওগুলো দেখে আপনারা একদম চার্জ আপ হয়ে এই জিনিসগুলো শেষ করার টার্গেটের মিশনে নেমে পড়বেন। ঠিক আছে, এই আর কি বিষয়। আচ্ছা, আর 14 তারিখে হচ্ছে এই যে দেখেন এখানে কিন্তু এই যে 14 তারিখে যারা অফিস করবেন, টিউশন বা গৃহিণী যারা আছেন, তারা কিন্তু এই যে উপজাতি হাই ভোল্টেজ ছকটাই পড়বেন, এই যে এই জায়গাটা ভালো মতো পড়বেন। বা যারা কম পড়তে পারেন, সমীক্ষা, বাজেট, অর্থনৈতিক সুমারি, বাংলাদেশের উন্নয়ন পরিকল্পনা, কৌশল, এগুলোকে আমি বলে দিয়েছি না? হ্যাঁ, ভিডিওতে কিন্তু বলে দিয়েছি এগুলো কোন কোন জায়গায় পড়তে হবে। বিপরীত শব্দ চাইলে অফিসে অবসর সময় যখন কিছুটা ফ্রি থাকবেন, মানে দেখা গেল যে এই জিনিসগুলো ইচ্ছা করলে কিন্তু আপনি অফিস টাইমে, ফ্রি টাইমে এগুলো একটু চোখ বুলাতে পারেন, যেহেতু পিডিএফ দিয়ে দিব, আপনার পিডিএফ দেখে একটু পড়লেও কিন্তু আপনার কাজে দেয়। হ্যাঁ, ধারা গুরুত্বপূর্ণ ম্যাথগুলো প্র্যাকটিস করতে হবে, এখানে যে ম্যাথগুলো দেওয়া হবে সমান্তর গুণত সেগুলো। আর সর্বোপরি দিক নির্দেশনামূলক ভিডিও, এই যে দিক নির্দেশনামূলক ভিডিওটা দেখে কোন জায়গাকে একটু বেশি গুরুত্ব দিতে বলা হচ্ছে এগুলো একটু ভালো মতো পড়বেন। ঠিক আছে, আচ্ছা তো এখন আমি অধ্যায় 7 এবং অধ্যায় 2 বলে দিচ্ছি, যে আপনাদের যেটা বলা হচ্ছে এই যে আপনার বাংলাদেশের এই যে বিষয়বলী, এটা রাজনৈতিক বিষয়বলী এবং জনসংখ্যা, এই দুইটা আমি কিন্তু বলে দিচ্ছি। আচ্ছা, এই যে রাজনৈতিক ব্যবস্থা, এটা খুব দ্রুত বলে দিচ্ছি। জনসংখ্যা থেকে কি দেখবেন? ফার্স্টে জনসংখ্যা থেকে বলে দিচ্ছি। জনসংখ্যা থেকে আপনি হচ্ছে একদম সহজ বিষয়, জনসংখ্যা তো খুব ছোট, আর এই যে বিগত বিসিএস এর প্রশ্ন সব পড়বেন, এটা আসলে কোনো মিস নাই, এটা পড়তেই হবে। এই যে জনসংখ্যা থেকে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট জায়গা হচ্ছে বাংলাদেশের জনসংখ্যা নীতির, এই জায়গাটা ইম্পর্টেন্ট, এটা একটু ভালো মতো পড়বেন। এরপর দেন হচ্ছে আদমশুমারি, এই দুইটা তথ্য খুবই খুবই ইম্পর্টেন্ট, মানে আদমশুমারি জায়গাটা বিশেষ করে এই দুইটা তথ্য আর এই দুইটা তথ্য
ঠিক আছে, এবং কে পরিচালনা করে এই তথ্যটা। তারপর হচ্ছে জনসংখ্যা বৃদ্ধির হার কত, নারী বৈষম্য অনুপাত কত, জনসংখ্যা ঘনত্ব কত, আর হচ্ছে এই জায়গাটা, এগুলো কিন্তু পরীক্ষা আসে। জনসংখ্যা বৃদ্ধির হার কোন বিভাগে বেশি, কোন বিভাগে কম, জনসংখ্যা ঘনত্ব কোন বিভাগে বেশি, কোন বিভাগে কম, অর্থাৎ এই জায়গাটা এবং এই জায়গাটা দেখেন স্টার করে কিন্তু মার্ক করা আছে এই জায়গাটা। সো এগুলো একটু ভালো মতো পড়বেন এবং আদমশুমারির এই জায়গাগুলো ভালো মতো পড়বেন। হ্যাঁ, এরপর দেন হচ্ছে নিপোর্টের জায়গাটা আপনাদের পড়তে হবে, ঠিক আছে, এবং এখান থেকে জনসংখ্যা নীতির জায়গাটা দেখতে হবে। এগুলো পড়লেই মোটামুটি ভাবে হয়ে যায়, আর বিগত বছরের প্রশ্নগুলো সলভ করবেন। এনাফ, এখান থেকে 1 নম্বর কমন পাওয়ার জন্য এটা একদম আসলে এগুলো থেকে আসবে, না আসলে যদি একদম মঙ্গল গ্রহ থেকে প্রশ্ন করে তাহলে তো সেটা কেউই পারবে না। সো ওইটা নিয়ে এত আপনার বিচলিত হওয়ার কিছু নেই, ঠিক আছে। 47তম বিসিএস এর প্রশ্ন কিছুটা কঠিন হয়েছে। কাট মার্কস কি 120-30 ছিল না, 90 ছিল। সো 90 ছিল, 92 ছিল, 93 ছিল। সো আপনাকে কিন্তু ওইভাবে অ্যাপ্রোচে আগাতে হবে। সব প্রশ্ন আপনার পারার দরকার নেই, ঠিক আছে। যেগুলো আপনার রেঞ্জে আসবে সেই রেঞ্জের প্রশ্নগুলো আপনার পারতে হবে। সহজ কথা হচ্ছে এটা, বিগত কোশ্চেন, প্যাটার্ন ধর্মী কোশ্চেন, এগুলো আপনি মিস করলেই কিন্তু বিপদ। কঠিন প্রশ্ন মিস করে চান্স কেউ মিস করে না, সহজ প্রশ্ন ভুল করে কিন্তু চান্স মিস করে, এটাই আসলে কিন্তু বাস্তব সত্য কথা, ঠিক আছে। তো এই বিষয়গুলো মাথায় রাখতে হবে, ঠিক আছে। তো আমি জনসংখ্যা বলে দিলাম, এবার হচ্ছে রাজনৈতিক ব্যবস্থা, রাজনৈতিক এই জায়গাটা কি পড়বেন সেটা একটু বলে দিচ্ছি। আচ্ছা, এখান থেকে এই যে বাংলাদেশের রাজনৈতিক অবস্থা, এখান থেকে রাজনৈতিক দল সম্পর্কে একটু আইডিয়া নেবেন, বিশেষ করে যেগুলো একটু এই যে লাল কালি দিয়ে একটু মার্ক করা আছে, এই তথ্যগুলোকে একটু বেশি প্রায়োরিটি দিয়ে পড়বেন, ঠিক আছে। বাংলাদেশের নিবন্ধিত রাজনৈতিক দলের সংখ্যা এটা জানার চেষ্টা করবেন, ঠিক আছে। এখন রিসেন্ট একটু দেখে আমি বলবো না, ঠিক আছে। একদম আজকে ভিডিও করছি, এটা তো 50টি আগে ছিল, এখন রিসেন্ট এডিট হয়েছে কিনা সেটা আমি একটু দেখে আপনাদের বলবো, কারণ এগুলো আসলে পরীক্ষার আগে পড়তে পারেন, কারণ হয়তো কোথায় লিখেছি 56টা 55টা এইভাবে চলছে, বাট এটা আমি 1 মাস আগে এডিট করেছিলাম, তো সো এটা 1 মাস আগেরটা। সো রিসেন্টটা দেখে আমি আপনাদের বলবো, কোনো সমস্যা নেই, ঠিক আছে। সো এরপর দেন হচ্ছে আপনার তারপর হচ্ছে আপনার এই জায়গাটা কোনটা, গণভোটের জায়গাটা, ইভিএম এর জায়গাটা পড়বেন, এই জায়গাটা খুবই খুবই ইম্পর্টেন্ট। তারপর হচ্ছে আপনার এখানে বিশেষ ক্ষমতা আইন দেখবেন, তারপর দেন হচ্ছে সামরিক আইনটা মোটামুটি ভাবে দেখবেন, আর এই জায়গাটা মুজিব শাসনামল, যে বাকশালের যে ব্যাপারটা, এখানে একটু মোটামুটি দেখবেন মোটামুটি। আচ্ছা, তারপর হচ্ছে মোটামুটি ভাবে চাপ সৃষ্টিকারী গোষ্ঠী থেকে এখান থেকে আপনি এই যে টিআইবি, এরপর বিএলএএসটি ব্লাস্ট, এরপর দেন আসক, এরপর দেন হচ্ছে ডেমোক্রেটিক ওয়াচ, বেলা, ঠিক আছে। এগুলো একটু ভালো মতো পড়ার চেষ্টা করবেন, ঠিক আছে। এগুলা থেকে এই যে এই তথ্যগুলো যেগুলো এখানে দাগানো আছে, বিশেষ করে আসকের জায়গাটা, এরপর টিআইবির জায়গাটা, হচ্ছে বেলার জায়গাটা, এই 3টা তথ্য খুবই খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে। আর সুশীল সমাজের মৌলিক উপাদানগুলো একটু বোঝার চেষ্টা করবেন, বৈশিষ্ট্য কি হইতে পারে একটু রিডিং দিবেন, বাস শেষ। আর মোটামুটি বিগত বছর প্রশ্ন সলভ করলেই হয়ে যাচ্ছে, ঠিক আছে। এই আর কি বিষয়, এটা কিন্তু আপনাদের 15 তারিখে যে 2টা অধ্যায় আছে সেটা, ঠিক আছে। এই যে বাংলাদেশের রাজনৈতিক অবস্থা, এই যে ইভিএম আদেশ, এগুলো কিন্তু বলে দিচ্ছি। আচ্ছা, গণপ্রতিনিধিত্ব আদেশ 1972, এটা একটু দেখবেন, এটা মনে বলিনি, গণপ্রতিনিধিত্ব আদেশ ওইটাও আছে আপনার ওদের সাথে দাগানো আছে, পিডিএফ আপনাদের দাগিয়ে দিয়েছি, সমস্যা নেই, ঠিক আছে। কোথায়, এই যে গণপ্রতিনিধিত্ব আদেশ, এটা কতবার সংশোধন হয়েছে ভালো মতো পড়বেন, এবং লাস্ট কবে সংশোধন হয়েছে এটা একটু ভালো মতো দেখার চেষ্টা করবেন, তাহলে হবে। এটা রিসেন্ট আরেকটা সংশোধন আসার সম্ভাবনা আছে, সো আমি এটা আপনাদের জানিয়ে দিব, কোনো সমস্যা নেই, ঠিক আছে। এই আর কি। এরপর আমরা হয়তো বুঝতে পেরেছি যে এখানে কি কি করতে হবে। এরপর সকালে দেখেন রাজনৈতিক অবস্থা, এবং খুবই ছোট চ্যাপ্টার, বুঝতেই পারছেন। গণিত সেট, এটা কিন্তু খুব ছোট চ্যাপ্টার। সেট থেকে কোন কোন গুরুত্বপূর্ণ ম্যাথ চর্চা করতে দেওয়া হবে সেটা পিডিএফ এ দেখতে পাবেন, স্টার করা ম্যাথ থাকবে, সেগুলো করবেন। বাংলাদেশ বিষয়গুলি যে জনসংখ্যা, এটাও বলেছি। এরপর মুখস্থ অংশ রাতে খাবারের পর করবেন, সমস্যা নেই। এরপর লাস্ট দিন 16 তারিখে কি করতে হবে, গণিত দেওয়া আছে, বাস্তব সংখ্যা থেকে আপনাদের গুরুত্বপূর্ণ ম্যাথ দাগিয়ে দেওয়া হবে এবং সেগুলো করবেন, এবং ইতোমধ্যে দিয়ে দেওয়া হয়েছে সকালবেলায়। আপনারা হচ্ছে এই যে বাংলাদেশ বিষয় আরেকটা গুরুত্বপূর্ণ চ্যাপ্টার আছে, বাংলাদেশ সরকার ব্যবস্থা। তো সরকার ব্যবস্থা কোন চ্যাপ্টারটা, আচ্ছা মনে হয় আরেকটা চ্যাপ্টার ছিল, মনে হয় জাতীয় অর্জন চ্যাপ্টারটা কি আছে, হ্যাঁ ও আছে, এখানে আরেকটা চ্যাপ্টার ছিল, এই যে বাংলাদেশের জাতীয় অর্জন, সেটাও বলে দিচ্ছি। হ্যাঁ, জাতীয় অর্জন হচ্ছে অধ্যায় 9, আর হচ্ছে আপনার এদিকে বাংলাদেশের সরকার ব্যবস্থা হচ্ছে অধ্যায় 8। তো এই 2টা চ্যাপ্টারই বলে দিচ্ছি একসাথে, ঠিক আছে। ওকে, তো এখন আমরা যদি দেখি অধ্যায় 8, এই যে বাংলাদেশের সরকার ব্যবস্থা, হ্যাঁ এইটা বাংলাদেশের সরকার ব্যবস্থা, এই যে বাংলাদেশের সরকার, এটা একটু বলে দিচ্ছি। এখানে এই যে 3টা বিভাগের কাজ
খুবই খুবই ইম্পর্টেন্ট, এটা গুরুত্ব দিয়ে করবেন। তারপর হচ্ছে দেন এই যে এখানে যে স্টার মার্ক করা যে তথ্যগুলো আছে, হ্যাঁ, এই স্টার মার্ক করা যে তথ্য, এগুলো একটু মোটামুটি ভাবে রিডিং দিতে হবে। হ্যাঁ, এগুলো বেসিক কথা তো, এগুলো সবাই মোটামুটি ভাবে জানে। সো এটা একটু রিডিং দিবেন, এই যে স্টার মার্ক করা তথ্যগুলো একটু বেশি বেশি করে গুরুত্ব দেওয়ার চেষ্টা করবেন। যাদের সময় আছে তারা হাইলাইট সবগুলো পড়বেন, আর যাদের সময় নেই তারা স্টার করাগুলো একটু রিডিং দিবেন, তাহলে পারবেন। আর জাতীয় সংসদে 1 নং আসন 300 নং আসন কোথায় কোথায় সেটা একটু জানার চেষ্টা করবেন। তারপর হচ্ছে রাষ্ট্রপতি আর প্রধানমন্ত্রী, এটা কোথা থেকে পড়বেন, এটা এখান থেকে পড়বেন। এই যে এই যে রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রী, এখান থেকে একটু ডিটেলস পড়ার চেষ্টা করবেন, এগুলো ইম্পর্টেন্ট আছে। এই স্টার করাগুলো একটু সুপার মোস্ট ইম্পর্টেন্ট, এগুলো একটু বেশি গুরুত্ব দিবেন, ঠিক আছে। এবং পদাধিকার বলে প্রধানমন্ত্রী কোথায় কোথায় প্রতিষ্ঠানের প্রধান, রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী জায়গাটা ভালো মতো পড়তে হবে। বিভিন্ন আইন পাশের সালটা, এটা একটু ভালো মতো পড়বেন, ঠিক আছে। বিভিন্ন আইন পাশের সালটা খুব ভালো মতো দেখতে হবে, এখান থেকে 144 ধারার বিষয়টা সম্পর্কে জানতে হবে, ঠিক আছে। তো তারপর হচ্ছে এখানে পারিবারিক আদালত দেখতে হবে, এটা খুব ইম্পর্টেন্ট। তারপর এই যে বিচার বিভাগ থেকে পৃথকীকরণ, এই টপিকটা দেখতে হবে। তারপর আমাদের দেখতে হবে মন্ত্রণালয়, খুবই খুবই গুরুত্বপূর্ণ জায়গা, এখান থেকে প্রশ্ন হয়। এই যে এখানে যে দাগানো আছে, যেমন আসতে পারে বাংলাদেশ ট্যারিফ কমিশন কোন মন্ত্রণালয়ের অধীন, বাণিজ্য মন্ত্রণালয়। এই যে বিএসটিআই কোন মন্ত্রণালয়, শিল্প মন্ত্রণালয়। এগুলো থেকে কিন্তু প্রশ্ন হয়, লাস্ট কয়েকটা বিসিএস দেখবেন যে এই টাইপের প্রশ্ন কিন্তু আসে। তো এই পৃষ্ঠাটা খুবই খুবই ইম্পর্টেন্ট। অন্তর্বর্তীকালীন সরকার আইডিয়া নিতে হবে, নারী উপদেষ্টা কতজন, মোট উপদেষ্টা কতজন। আমার মনে হয় না যে সামনে বিসিএস এই প্রশ্ন আসতে পারে, কারণ হচ্ছে নির্বাচিত সরকার থেকে প্রশ্ন হতে পারে, ঠিক আছে। অন্তর্বর্তী সরকার থাকলে থাকবে, আর যদি থাকে ওইখান থেকে প্রশ্ন আসলো, না হলে তো নির্বাচিত সরকার, মানে এই জায়গাটা মোটামুটি ইম্পর্টেন্সই কিছুটা কমে যেতে পারে, ঠিক আছে। তো এটা হচ্ছে বিষয়। এবং এখন তবুও আমরা কি করব, মোট উপদেষ্টা, নারী উপদেষ্টা কতজন, সেটা আমরা একটু ভালো মতো বোঝার চেষ্টা করবো, জানার চেষ্টা করবো, তাহলেই হবে। তারপর হচ্ছে আমাদের যে বিষয়টা সেটা হচ্ছে স্থানীয় সরকার, এখান থেকে এই দুইটা জায়গা আইডিয়া নিতে হবে, হ্যাঁ, দুইটা স্টার মার্ক করা তথ্য। তারপর দেন হচ্ছে আমাদের উপজেলা পরিষদ, এই জায়গাটা খুব ভালো মতো আইডিয়া নেবেন, এই যে এই তথ্যটা খুবই খুবই ইম্পর্টেন্ট। তারপর ইউনিয়ন পরিষদ থেকে এই যে 3টা তথ্য দাগানো আছে, এটা একটু দেখবেন, তাহলেই হবে, ঠিক আছে। আর মোটামুটি আর তেমন কিছু লাগে না, নিকারের জায়গাটা একটু দেখবেন, আর হচ্ছে এই জায়গাটা একটু দেখবেন, ঠিক আছে। ওকে, সো এগুলো আসলে মোটামুটি ভাবে দেখবেন। আর এই যে বাংলাদেশের যুদ্ধ জাহাজের ব্যাপারটা, এইটা একটু পড়তে হবে, ঠিক আছে। তো এগুলো পড়লে মোটামুটি ভাবে হবে। এবং অধ্যায় 9 যেটা আপনাদের বাকি ছিল, এই যে বাংলাদেশের জাতীয় অর্জন, যেটা আপনাদের আগের পৃষ্ঠায় ছিল, এই যে 15 তারিখে, এই যে বাংলাদেশের জাতীয় অর্জন, এখান থেকে কি দেখবেন, এখান থেকে এই যে জুলাই বিপ্লব সম্পর্কে একটু আইডিয়া রাখতে হবে, এটা তো খুবই ইম্পর্টেন্ট। জুলাই বিপ্লব, এটা আইডিয়া রাখতেই হবে। তারপর ডক্টর মোহাম্মদ ইউনূস থেকে পুরস্কারের জায়গাটা ভালো মতো পড়বেন, পুরস্কারের জায়গাটা, ঠিক আছে। তারপর দেন হচ্ছে আপনার এই যে বাংলাদেশের আন্তর্জাতিক স্বীকৃতি জায়গাটা ভালো মতো পড়বেন, আন্তর্জাতিক স্বীকৃতি খুবই খুবই ইম্পর্টেন্ট সব। এরপর দেন বাংলাদেশের আন্তর্জাতিক সংস্থার সদস্যপদ, এটাও খুব ভালো মতো পড়বেন, ঠিক আছে। তারপর হচ্ছে এভারেজ জয়ী সম্পর্কে একটু আইডিয়া রাখতে হবে, বর্তমানে এভারেজ জয়ী থেকে প্রশ্ন আসে, সো এগুলো একটু আইডিয়া রাখতে হবে। তারপর এখান থেকে এই যে 5টা স্টার করা যে আছে, এই 5টা স্টার। তারপর তানভীর মোকাম্মেল, জাসিম নজরুল ইসলাম, আলমগীর কবির, হুমায়ুন আহমেদ, তকির আহমেদ, এখান থেকে তাদের নির্মিত চলচ্চিত্র সম্পর্কে আইডিয়া নেবেন। এরপর দেন হচ্ছে বাংলাদেশের খেলাধুলা সম্পর্কে, রিসেন্ট এই যে আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশ ক্রিকেট, ফুটবল সম্পর্কে আইডিয়া রাখবেন, তাহলেই হবে, ঠিক আছে। এই হচ্ছে মোটামুটি ভাবে আপনাদের মোটামুটি একটা ইনস্ট্রাকশন যে মূলত কি কি পড়তে হবে, ঠিক আছে। এবং আমি আমার এই যে এই দিক নির্দেশন ভিডিওতে সবকিছু কিন্তু বলে দিয়েছি কিভাবে কি করতে হবে। এখন যারা জব বা টিউশন করেন তারা কি এই যে যেমন আজকের দিনে বাংলাদেশ বিষয়গুলির স্টার মার্ক করার জায়গাগুলো পড়বেন, ভিডিও নির্দেশনা অনুসরণ করবেন, এই যে ভিডিও নির্দেশনা অনুসরণ করবেন, এবং যেগুলো পিডিএফ এ স্টার মার্ক করা আছে দেখতেই পেয়েছেন, সেগুলো আপনারা পড়বেন, ঠিক আছে, তাহলেই হবে মোটামুটি ভাবে। তো তার মানে কি কথা হলো, 16 তারিখে আমাদের পরীক্ষা আছে, প্রথম ওএমআর বেসড এক্সাম, ঠিক আছে। এই রুটিনটা অনেক পড়া মনে হতে পারে, কিন্তু আমাদের কার্যকরীভাবে দ্রুত শেষ করতে হবে, তাই না বিষয়টা। এগুলো কোথা থেকে, এই যে আমি এখান থেকে বাছাই করেছি, ঠিক আছে। এই যে এগুলো কিন্তু এখানে ছিল, এই যে উপজাতি বলেন, জনসংখ্যা বলেন, এই যে প্রথমে ছিল উপজাতি, জনসংখ্যা, ঠিক আছে। তো এরপর দেন হচ্ছে আপনার অর্থনীতি, ঠিক আছে, এগুলো ছিল না এখানে, এই যে 1 নম্বরে। এরপর আমি আবার ভিতর থেকে নিয়ে আসছি, ঠিক আছে, কারণ এই বিশাল রুটিনকে তো আমাদের শেষ করতে হবে, এটাকে আমরা এভাবে স্টাডি প্ল্যান দিয়ে দিয়ে আমরা শেষ করব, ঠিক আছে। স্টাডি প্ল্যান করেই দিব যে আপনি কিভাবে এখন পড়বেন। এখন আমাদের সময়সীমাটা কম ভাই বোনরা, সো আমাদের এখন একটু চাপ নিয়ে পড়তে হবে। এখন যারা এখন নতুনদের জন্য তো আসলে এভাবে চাপ নিয়ে পড়তে হবে, নতুন পুরাতন যেটাই বলেন না কেন, এখন এভাবে চাপ নিয়ে না পড়লে আপনি শেষ করতে পারবেন না 47 দিনে। পরে রিভিশনও তো আমাদের দিতে হবে, তাই না, কিছু তো রিভিশন সেগমেন্ট, এই 47 দিনে আবার রিভিশন টাইম বের করতে গেলে এভাবেই পড়াশোনা করতে হবে, ঠিক আছে, খুব স্মার্টলি এগোতে হবে যা দেওয়া হয়, হ্যাঁ। আর এখানে দেওয়াই আছে, আপনারা ভালো মতো পড়তে পারবেন সবকিছু।
এটা। আর ম্যাথও কিন্তু আপনাদের গুরুত্বপূর্ণ ম্যাথগুলো কিন্তু দাগিয়ে দেওয়া হচ্ছে, সেগুলো করবেন তাহলেই হবে, ঠিক আছে? আর এই বিষয়ে দিক নির্দেশনা যাবে, কোনো সমস্যা নাই। তো ভাই বোনেরা, আপনারা সবাই ভালো মতো পড়াশোনা করেন, ভালো মতো লেগে থাকেন, এই ৪৭ দিন রোলার কোস্টার পদ্ধতিতে চলে যাবেন, হ্যাঁ? একদম রোলার কোস্টার। সো তাহলে ইনশাল্লাহ ভালো করতে পারবেন, হ্যাঁ? তো যাই হোক, আমার ভাই বোনেরা আশা করি অনেক ভালো করবেন এবং এভাবে যাবে, এবং 16 তারিখের পর 17 তারিখে আমি আবার এভাবে ইনস্ট্রাকশন মূলক একটা ভিডিও দিব, তখন দেখে বাকি 3 দিন আপনারা এভাবে পড়বেন, ঠিক আছে? তো মহান আল্লাহ পাক সকলে মন আশা পূরণ করুক এই কামনা করি, এবং আমার জন্য সবাই দোয়া রাখবেন। আসসালামু আলাইকুম।